রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমাকে ইনভাইট করেছেন। ইটস আ প্লেজার এবং অনার। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এখানে আছেন এবং অন্যান্য পর্যায়ের সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই এবং বোনের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের যেটা আলোচনার বিষয় যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রায় এক বছর, আমাদের জুলাই চলতেছে, এখন অগাস্টের 5 আর কিছুদিনের মধ্যে আসবে। তো এই সময়ে আমরা যদি জুলাইকে একটু রিভিউ করার চেষ্টা করি যে আমরা যেই সিচুয়েশনে দাঁড়িয়ে আছি এখন, জুলাই কেন হলো এবং জুলাইয়ের মধ্য দিয়ে আমরা কি অ্যাচিভ করতে চেয়েছি, এবং সামনের দিনে আমরা যদি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, তাহলে গুরুত্বপূর্ণ জায়গাগুলো কোথায়, কোন কোন জায়গায় আমাদেরকে চোখ দিতে হবে, কোন কোন জায়গায় আমাদের দৃষ্টি রাখতে হবে, এবং কোন কোন জায়গাগুলো আমাদের আগামী দিনের রাজনৈতিক, সামাজিক এবং একাডেমিক যে জার্নি তার কনসেন্ট্রেশনে থাকতে হবে। তো এইটুকুনি আমি মোটামুটিভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমি যতটুকু অবজার্ভ করেছি, বোঝার চেষ্টা করেছি এবং দেখেছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে জুলাই এটা ঘটার কয়েকটা কারণ ছিল। একটা কারণ হলো যেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, এটা একটা অগণতান্ত্রিক সরকার ছিল। আমাদের এখানে একটা ডেমোক্রেটিক সিস্টেম ফাংশন করতেছিল 91 থেকে যদি আমরা ধরি, তাহলে স্মুথলি আমরা 3-4টা নির্বাচন আমরা করেছি। তো সেই পরিস্থিতিতে হঠাৎ করে একটি রাজনৈতিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে আমাদের যেই ডেমোক্রেটিক জার্নি ছিল সেটাকে ইন্টারাপ্ট করেছে। পরপর 3টা নির্বাচন সুষ্ঠু হয় নাই, নির্বাচনে ভোট চুরি হয়েছে, স্বাভাবিকভাবে গণতান্ত্রিক প্রসেস যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে পারে নাই। তো এটা ছিল প্রথম কারণ। তো গণতন্ত্রের অনেকগুলো লিমিটেশন আছে, পলিটিক্যাল সায়েন্সে খুব বড় বড় আলোচনা আছে, কিন্তু গণতন্ত্রের একটা ভালো দিক আছে, সেটা হলো যে সমাজের নানান শ্রেণী পেশার মানুষের একটা পার্টিসিপেশন থাকে। দিনের শেষে রাজনীতিবিদরা জনগণের কাছে যাইতে হয় এবং জনগণের ভোটের একটা প্রভাব থাকে। এটা হয়তো একটা পরিপূর্ণ ভালো সিস্টেম সবসময় তৈরি করতে পারে না, কিন্তু এটা একটা সিস্টেমের কমপ্লিট করাপশনকে আটকায় রাখে। তো আমরা দেখেছি যে গণতান্ত্রিক সিস্টেম যখন ইন্টারাপ্ট হয়েছে এবং কয়েকটা নির্বাচন ঠিকঠাক মতো হয় নাই, আমরা একটা চরম অটোক্র্যাটিক গভর্নমেন্ট পেয়েছি। এই অটোক্র্যাটিক গভর্নমেন্ট শুধু যে বিরোধী রাজনৈতিক দলের উপরেই দমন নিপীড়ন করেছে সেটা না, সাধারণ নাগরিকের মত প্রকাশের যে স্বাধীনতা, নাগরিক অ্যাক্টিভিজম আমরা যেটাকে বলি, সিভিল লিবার্টি আমরা যেটাকে বলি, তার উপর হস্তক্ষেপ করেছে। আমি জাস্ট ছোট্ট 2টা উদাহরণ দেই, যে সিম্বলিক ঘটনা কিন্তু সিভিল লিবার্টির দিক থেকে খুবই ভয়ানক এবং ডেঞ্জারাস ঘটনা। যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে পুলিশ আপনার ফোন চেক করতেছে, আপনাকে বলতেছে যে আপনার স্মার্টফোন দেন, এটাকে ওপেন করেন, আমি দেখি যে আপনি কি কি পোস্ট করছেন, কি করেন, কোথায় যান, কি লেখেন। যাদের সিভিল লিবার্টির বিভিন্ন ডেভেলপমেন্ট এবং সংগ্রাম সম্পর্কে ধারণা আছে, তাদের এটা খুব স্পষ্টভাবে বোঝার কথা যে একটা দেশে মানুষের নাগরিক অধিকার বোধ কতটা সংকুচিত হইলে এটা হইতে পারে যে রাস্তায় পুলিশ ফোর্স আমার ফোন চেক করতে পারে। তো এইরকম একটা অবস্থানে আমরা চলে গিয়েছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা, আপনাদের একজন ছাত্রী এখানকার, উনি একটা ওয়েবিনার হোস্ট করার কারণে 1 বছরের উপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় উনি জেলে ছিলেন। আমি যতটুকু জানি উনি কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না। তো আপনি অনলাইনে একটা প্রোগ্রাম হোস্ট করবেন যেখানে একজন আলোচক এসে সরকারের রাজনৈতিক সমালোচনা করবে, এই কারণে আপনাকে একটা মামলা দিয়ে 1-1.5 বছর জেলে রাখবে। তো এই যে নাগরিক মত প্রকাশের স্পেসকে সংকুচিত করে ফেলা হয়েছিল, যে কোথাও আপনি কথা বলতে পারবেন না, কোথাও আপনি সমালোচনা করতে পারবেন না, এটি ছিল একটি কারণ যে কারণে আমাদের তরুণ সমাজ এইটার বিপক্ষে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। এবং এই নাগরিক স্পেসটা নাগরিক সমাজে আসার আগে বিরোধী রাজনৈতিক দলকে খুব সিস্টেম্যাটিকলি অপ্রেস করা হয়েছে। গুম, খুন এবং রাজনৈতিক নেতাদেরকে মিথ্যা মামলায় জেলে দেওয়া,
এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়েছে। আমরা খুব অবাক বিস্ময়ে এই ইনফরমেশনগুলো আপনার আনফোল্ড হয়েছে যে বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট যে ইনকোয়ারি কমিশন করছে গুমের জন্য, তো তারা রিপোর্ট সরকারকে জমা দিছে। তারা বলেছে প্রায় সিস্টেম্যাটিকলি ৩,৫০০ কেস তাদের হাতে আসছে, যেখানে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে সিস্টেম্যাটিকলি ইউজ করে সকল ধরনের বিরোধী মতকে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মধ্য দিয়ে তারা অপারেশন করেছে। এবং এই রিপোর্টটা যদি আপনারা ফলো করেন, তারা বলছে যে এটা এমনভাবে কাজ করতো যে একটা বাহিনী হচ্ছে আপনার ফিল্ড থেকে ধরে নিয়ে আসতো, আর একটা বাহিনী তারপর তাকে প্রসেস করতো, অ্যান্ড দেন থার্ড আর একটা গ্রুপ ডিসাইড করতো যে তার ফেট কী হবে, তাকে মেরে ফেলবে না তাকে ছেড়ে দিবে না তাকে আটকায় রাখবে। সো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল। রাষ্ট্র ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে একটা অর্গানাইজড সিস্টেম তৈরি করেছে, যেখানে নাগরিকদের এবং বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে এবং অ্যাক্টিভিস্টদেরকে এইভাবে একটা সিস্টেমেটিক অপারেশনের মধ্যে নিয়ে এসেছিল। তো এই দ্যাট সিস্টেম ক্যানট কন্টিনিউ। এইভাবে একটা সমাজ, দেশ, মানুষ, রাজনীতি চলতে পারে না। তার ফলে এই বিক্ষুব্ধতা তৈরি হয়েছে। লাস্ট যেটা কারণ আমার কাছে কিছুটা ইনডিরেক্ট কারণ বলে মনে হয়েছে, সেটা হচ্ছে যে এই সরকার ব্যবস্থা যখন অগণতান্ত্রিক হয়ে উঠছে এবং তার গণতান্ত্রিক জবাবদিহিতার প্রত্যেকটা জায়গাকে সংকুচিত করে দেওয়া হয়েছে, তখন তার অর্থনৈতিক করাপশন সকল ধরনের স্কেলকে ছাড়াই গেছে। আমাদের এখানে করাপশন সবসময় ছিল। আমরা যদি 91 থেকে আমাদের ডেমোক্রেটিক গভর্নমেন্টকে দেখি, তাহলে প্রত্যেকটা গভর্নমেন্টই কম বেশি করাপ্টেড ছিল। কিন্তু গত সরকার যখন জবাবদিহিতার উপরে উঠে গেছে, তখন তার করাপশনের যে স্কেল ছিল সেইটা অতীতের সকল কিছুকে ছাড়াই গেছে। পাওয়ার সেক্টর, খুব স্পেসিফিকলি যদি আমরা বলি, পাওয়ার সেক্টর নিয়ে একটা ইনকোয়ারি কমিশন হয়েছে। সেই ইনকোয়ারি কমিশন বলছে যে পাওয়ার সেক্টরকে ডিজাইনই করা হয়েছে সিস্টেমেটিক করাপশন করার জন্য। এটা বাংলাদেশে কখনো ছিল না, এই লেভেলের অর্গানাইজড করাপশন কখনো ছিল না। তো এই করাপশনটা কিভাবে বিপ্লবকে ত্বরান্বিত করলো? দেখেন, আমাদের দেশে এখন ইয়াং ফোর্স অনেক। যদি আমরা 30 বয়সের কাট অফ দিই, তাহলে অলমোস্ট হচ্ছে 1/3 অফ দ্য পপুলেশন হচ্ছে ইয়াং। এই পপুলেশনকে আমরা শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে এমপ্লয়মেন্ট মার্কেটে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা, সেটা আমরা স্মুথলি করতে পারি নাই। তো তারা এক ধরনের ডেপ্রাইভড অনুভূতি তার মধ্যে আছে, যে আমি পড়াশোনা করতেছি, আমার চাকরি নাই, আমি পাশ করে কি করব। অথবা যে খুব ভালো পড়াশোনা করতে পারে না, তারও তো এমপ্লয়মেন্ট মার্কেট দরকার। তো তার যদি এমপ্লয়মেন্ট মার্কেটে চাকরি না থাকে, সে ডেপ্রাইভড হবে। অ্যাট দ্য সেম টাইম সে দেখতেছে যে এই দেশে কিছু কিছু মানুষ কোনো কিছু না করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতেছে। এদের মধ্যে কেউ কেউ আছে তারা ব্যবসা করে বাংলাদেশে, কিন্তু বড় লোক হয় সিঙ্গাপুরে, তার সকল টাকা নিয়ে যায় সেখানে। তো এই যে চোখের সামনে একটা ইয়াং জেনারেশন দেখলো যে আমার কষ্টের, আমার পরিশ্রমের কোনো ভ্যালু নাই, কিন্তু কষ্ট এবং পরিশ্রম ব্যতিরেকে একটা সিস্টেমেটিক করাপশনের মধ্য দিয়া একটা গ্রুপ অফ পিপল বড়লোক হয়ে যাইতেছে, এইটা তাদেরকে একটা প্রচণ্ড ডেপ্রাইভেশনের অনুভূতি দিচ্ছে। এই অনুভূতিটা আরেকটা কারণ, যেই কারণে আমাদের এই গণ অভ্যুত্থান হয়েছে। তো এই গণ অভ্যুত্থানের কারণগুলোর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে কিভাবে একটা শক্তিশালী অটোক্র্যাটিক ফ্যাসিস্ট সরকার আমাদের এইখানে মেক হলো, এটার দিকে আমাদের চোখ দিতে হবে, কারণ আমরা চাই না যে এই জিনিসটা আবার ফিরে আসুক। তো এটা শুরু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়া, যে আমরা যখন 91-এ আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কনস্টিটিউশনে আসে নাই, কিন্তু স্টিল কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছি। তারপরে 96, 2001 এবং সামহাও 2008-এর নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, যদিও 2008-এর নির্বাচনের ব্যাপারে নানান সমালোচনা আছে। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে দেওয়া হলো, দ্যাট ওয়াজ দ্য প্রসেস, যে আমরা সুষ্ঠু নির্বাচন থেকে বের হয়ে গেলাম। তো এটা ছিল মেকিংয়ের একটা ফান্ডামেন্টাল জিনিস। সেকেন্ড ফান্ডামেন্টাল, যেটা অনেকটা ফ্যাসিজমের মতো, যে একটা নির্দিষ্ট ইডিওলজিকে সামনে নিয়ে এনে সেটাকে প্রচণ্ড পরিমাণ পপুলার করে, সেই ইমোশনকে ব্যবহার করে এই ইডিওলজির যারা বাইরে তাদেরকে অপ্রেস করা হয়েছে। এবং খুবই আনফর্চুনেট, যেই মুক্তিযুদ্ধ নিয়ে আমরা গর্ব করি, যেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়া বাংলাদেশ তৈরি হয়েছে, সেই মুক্তিযুদ্ধকে, সেই মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে, সেই মুক্তিযুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে তারা এই ফ্যাসিজম তৈরির হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। তারা এই স্লোগান এবং এই ইডিওলজিকে সামনে রেখেছে, এইটাকে জাতীয় জায়গা থেকে একটা দলীয় জায়গায় কনভার্ট করেছে। এবং এই ইডিওলজিকে সামনে রেখে
একটা মোরাল লেজিটিমেসি তৈরির মধ্য দিয়া এই ফ্যাসিজম তৈরি হয়েছে। এবং আপনারা যদি খুব স্পষ্টভাবে খেয়াল করেন, বিরোধী সকল রাজনৈতিক দলকে তারা মুক্তিযুদ্ধ বিরোধী বলছে। ধরেন জামাত ইসলামকে যদি তারা মুক্তিযুদ্ধ বিরোধী বলে, তার একটা লেজিটিমেসি থাকে, কিন্তু বিএনপিকেও তারা মুক্তিযুদ্ধ বিরোধী বলছে। তারা জিয়াউর রহমানকে বলছে যে জিয়াউর রহমান ভালো মুক্তিযোদ্ধা ছিলেন না, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন। এবং সাধারণ ছাত্র, সাধারণ জনগণ যারা তাদের বিরোধিতা করেছে, তাদের সবাইকে তারা রাজাকার হিসাবে ট্যাগিং করেছে। এবং এই কারণে আমরা যদি অভ্যুত্থানকে খেয়াল করি, যে দেখেন এই অভ্যুত্থানের শুরু হয়েছে এই স্লোগান দেয়া যে আমি নিজেকে রাজাকার হিসাবে আইডেন্টিফাই করতেছি। এটার মানে কি? এটা সিম্বলিক মানে এই না যে আমি মুক্তিযুদ্ধের বয়ানকে পাল্টাই দিতেছি। এর মানে হলো যে তুমি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে আমাকে অপ্রেস করতেছো, এই কারণে আমি এটাকে না বলতেছি। তো এইটা ছিল এই একনায়কতন্ত্র, এই ফ্যাসিজমের মেকিং প্রক্রিয়া। তো আজকে আমরা যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়া এই ফ্যাসিজমের থেকে বের হয়ে আসলাম এবং একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম, তো এখানে আমাদের ফান্ডামেন্টাল আকাঙ্ক্ষা কি? আমরা কি চাই? যেই তরুণরা গত বছর রাস্তায় নামছে, প্রায় 2000-এর মতো আমাদের ভাই শহীদ হয়েছে, প্রায় 10,000-এর মতো আহত হয়েছে। এই শহীদ এবং আহত এবং হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ যারা রাস্তায় নেমে এসে এই গণ অভ্যুত্থান করেছে, তাদের আকাঙ্ক্ষার জায়গা কি? আমরা কোন বাংলাদেশ সামনের দিনে গড়তে চাই? কোন জায়গায় আমরা প্রিসাইসলি আমাদের আকাঙ্ক্ষাকে লোকেট করব? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমি কয়েকটা বিষয়কে আইডেন্টিফাই করব। প্রথম হলো আমাদের একটা গণতান্ত্রিক সিস্টেমে ব্যাক করতে হবে, এটা নন নেগোশিয়েবল। এবং গণতান্ত্রিক সিস্টেম শুরু হয় সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়া। কাজে আমাদের একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন, যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, যেখানে কেয়ারটেকার সিস্টেমের ম্যানেজমেন্ট থাকবে, এইরকম একটা জায়গায় আমাদের প্রত্যাবর্তন করতে হবে। এইটার ক্ষেত্রে আমাদের কোনো আলাপ আলোচনা নাই, এটার ক্ষেত্রে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। এটা দিয়ে যদি আমরা শুরু করতে না পারি, তাহলে আমরা কোনো কিছু শুরু করতে পারবো না। সো দ্যাটস আমাদের পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে আমাদের একটা নির্বাচন লাগবে, আমাদের একটা গণতন্ত্র প্রত্যাবর্তন করতে হবে, কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন তুলতে হবে, সেটা হলো এই গণতন্ত্রের কোয়ালিটি কেমন? নির্বাচন এবং গণতন্ত্রের কোয়ালিটি এই দুইটা একটা আরেকটার সাথে কনফ্লিক্টিং না। যে আমি নির্বাচন বাদ দিয়া শুধু কোয়ালিটির দিকে দৃষ্টি দিব, এটাও হওয়া উচিত না। আবার শুধু নির্বাচন হইলেই এটা গণতন্ত্র হবে, এটার কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন নাই, এটাও রাইট পয়েন্ট না। আমাদের একটা নির্বাচিত গণতন্ত্রে যাইতে হবে, বাট এট দ্য সেম টাইম আমাদের প্রশ্ন তুলতে হবে যে এই গণতান্ত্রিক সিস্টেমের কোয়ালিটি কি। আমি যদি খুব প্রিসাইসলি বলি, এক্সকিউজ মি, আমি যদি খুব প্রিসাইসলি বলি, তাহলে আমাদের একটা থ্রেশহোল্ড হবে যে 91 থেকে 2006 পর্যন্ত আমরা যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং সিস্টেমের মধ্য দিয়ে গেছি, আমাদের আগামী গণতন্ত্র এর চাইতে বেটার হইতে হবে ইন এভরি পার্সপেক্টিভ। যে আমরা এর চাইতে একটা ভালো গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে যাব। এটা যদি আমরা যাইতে পারি, তাহলে আমরা বলবো যে আমরা মোটামুটিভাবে সফল হয়েছি এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এটা যাওয়ার জন্য আমাদের কোন কোন জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে, আমরা সেই আলোচনায় আসব। কিন্তু আমাদের প্রথম হলো সুষ্ঠু নির্বাচন, দ্বিতীয়ত হলো একটা বেটার গণতান্ত্রিক সিস্টেম, থার্ড আমাদের নাগরিক অধিকার, এইটাকে একটা নন নেগোশিয়েবল টার্মে পরিণত করতে হবে। আমাদের সমাজে এই টার্মটা এখন পর্যন্ত এস্টাবলিশড হয় নাই যে আমি রাষ্ট্রের নাগরিক, আমার ধর্ম যাই হোক, আমার বিশ্বাস যাই হোক, আমার রাজনীতি যাই হোক, আমি যেই ভাষায় কথা বলি, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমার একটা কনস্টিটিউশনাল রাইট আছে, আমি নাগরিক হিসাবে আমার একটা মানবিক মর্যাদা আছে, আমার একটা সম্মান আছে। এই সম্মান এবং মর্যাদা এই রাষ্ট্রের কেউ হস্তক্ষেপ করতে পারবে না। রাষ্ট্রের নির্বাহী বিভাগ পারবে না, তার পুলিশ পারবে না, তার আর্মি পারবে না, ক্যাম্পাসে আসলে কোনো রাজনৈতিক পার্টি পারবে না, কোনো সংগঠন পারবে না। আমার ছাত্র হিসাবে যে অধিকার, আমার নাগরিক হিসাবে যে অধিকার, এটা নন নেগোশিয়েবল, এটা কোথাও কম্প্রোমাইজ করা যাবে না। এই জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে রাজনীতির মধ্যে। ইট ডাজন্ট ম্যাটার যে কে নির্বাচনে জিতলো, ইট ডাজন্ট ম্যাটার কোন ইডিওলজি আমার দেশকে রুল করলো, কিন্তু আমার একটা নাগরিক স্পেস থাকতে হবে, আমার সম্মানের, আমার কথা বলার, আমার অ্যাক্টিভিজমের, আমার মত প্রকাশের। যদি আমরা নাগরিক অধিকারের জায়গাকে নেগোশিয়েবল বানাই, তাইলে পরে আমাদের সমাজ এবং রাষ্ট্র কলাপস করবে। এবং এই জায়গায় আমাদের একটা বিশাল দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো যে ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি অ্যাফিলিয়েশন, ধরেন আমি একটা দল করি, আপনি একটা দল করেন, আমি একটা দলকে সমর্থন করি, আপনি একটা দলকে সমর্থন করেন, ডাজন্ট ম্যাটার,
কিন্তু আমরা যদি কখনো দেখি যে আমাদের রাজনীতি এবং আমাদের সিস্টেম আমাদের নাগরিক অধিকারের জায়গাকে সংকুচিত করতেছে, আমাদের সিভিল লিবার্টিকে সংকুচিত করতেছে, তাইলে পরে আমাদের তার বিরোধিতা করতে হবে বিয়ন্ড দ্য পার্টি লাইন। যদি এই বিরোধিতা আমরা করতে না পারি, তাহলে ধরেন যে যারা আওয়ামী লীগ সমর্থন করতো তাদের পার্টি ফ্যাসিস্ট হয়ে গেছে না, আগামী দিনে যারা বিএনপি সমর্থন করে তাদের পার্টিও ফ্যাসিস্ট হয়ে যাবে, আগামী দিনে যারা জামাত সমর্থন করে তাদের পার্টিও ফ্যাসিস্ট হয়ে যাবে। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার উপর দাঁড়াইয়া আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে না, তাহলে তো জুলাইয়ের চেতনার উপর দাঁড়াইয়া এনসিপির ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা নাই? অবশ্যই আছে। এই সম্ভাবনাকে যদি আমরা আটকাইতে চাই, তাহলে ফান্ডামেন্টাল পয়েন্ট হলো যে নাগরিক অধিকারের জায়গা যদি সংকুচিত হয়, তাহলে রাজনৈতিক অ্যাফিলিয়েশনের বিয়ন্ডে দাঁড়াইয়া আমাদের এটা প্রতিবাদ করতে হবে। And this is one of the reason, excuse me, এটা খুলে দিন, এই ফ্যানটা বলে একটু বন্ধ করে দিতে পারেন, বন্ধ করে দেন। এক্সকিউজ মি। তো নাগরিক অধিকারের এই জায়গাটার ব্যাপারে আমাদের একেবারে পুরোপুরি নন নেগোশিয়েবল হইতে হবে, এবং দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে কারণে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের ছাত্র রাজনীতির ব্যাপারেও চিন্তা করতে হবে। ছাত্র রাজনীতি যদি সিভিল হয়, ছাত্র রাজনীতি যদি নিয়মের মধ্যে হয়, এবং ছাত্র রাজনীতি যদি মাসল পাওয়ার প্র্যাকটিসের বাইরে হয়, তাহলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স ব্যাড যে আমরা মাসল পাওয়ারের প্র্যাকটিসের বাইরে এই দেশের ছাত্র রাজনীতিকে দেখি নাই। তো এই কারণে আগামী দিনে ছাত্র রাজনীতিকে আমাদেরকে প্রশ্ন করতে হবে। যদি আমরা দেখি যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি মাসল পাওয়ারের দিকে ব্যাক করতেছে, তাইলে আমি মনে করি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা আমাদের একটা এজেন্ডা হওয়া উচিত। ছাত্র রাজনীতিকে আমরা ক্যাম্পাসে তখনই জায়গা দিতে পারবো যখন এটা আমাদের নাগরিক অধিকারকে সংকুচিত করবে না এবং কোনো প্রকার মাসল পাওয়ারের প্র্যাকটিস এখানে করবে না। ফোর্থ পয়েন্ট হলো যে আমাদের রাজনৈতিক, সাম্প্রদায়িক এবং ধর্মীয় একটা সম্প্রীতি লাগবে। হিস্টোরিক্যালি আমাদের এই অঞ্চলের মানুষ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখছে। প্রথম আমাদের এখানে কিছুটা কনফ্লিক্ট তৈরি হয়েছে ব্রিটিশদের সময়ে, যারা আর্টিফিশিয়ালি আপনার ডিভাইড এবং রুল পলিসির মধ্যে গেছে। এর আগে যদি আমরা যাই তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে ছিল। পাকিস্তান পিরিয়ডের একেবারে শুরুর দিকে ফরমেশন টাইমে আমরা সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে গেছি, কিন্তু বাংলাদেশ পিরিয়ডে আমরা তার চাইতে মোটামুটিভাবে একটা ভালো জায়গায় এসে দাঁড়াইছি। তো এইটা আমাদের নন নেগোশিয়েবল হইতে হবে যে আধুনিক রাষ্ট্রের যে কনসেপ্ট, সেইখানে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন ভিন্ন ভাষার মানুষ, ভিন্ন ভিন্ন রেসের মানুষ একটা কনস্টিটিউশনাল কমিটমেন্টের মধ্য দিয়া এবং চুক্তির মধ্য দিয়া একসাথে থাকবে। এটা আমাদের নন নেগোশিয়েবল হইতে হবে। আরেকটা জিনিস আমি মনে করি এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল, সেটা হলো যে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের শক্তির কোনো হস্তক্ষেপ থাকবে না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমার এখনো মনে আছে এই স্মৃতি যে খুব সম্ভবত 2018 সালের নির্বাচন, ওই সময়ে 18 অথবা 14 হবে, 18 বোধ হয়, যে ভারতীয় একজন পররাষ্ট্র সচিব, এক ভদ্র মহিলা, উনি বাংলাদেশে আসছিলেন এবং উনি বাংলাদেশে এসে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নেগোসিয়েশন করতেছেন যে কে নির্বাচনে যাবে এবং কে নির্বাচনে যাবে না। এটা জাতিগতভাবে আমাদের জন্য শেম, এটা জাতিগতভাবে আমাদের জন্য শেম। আমরা এই সিনারিও দেখতে চাই না, এই সিনারিও আমরা দেখতে চাই না। আমরা চাই যে আমাদের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং আমাদের যে জাতিগত আত্মমর্যাদা, সেখানে আমরা স্বাধীন। আমাদের রাজনীতিতে, আমাদের সংস্কৃতিতে আমরা বাইরের কোনো ইন্ট্রুশন দেখতে চাই না। সো দ্যাট শুড বি নেগোশিয়েবল, নন নেগোশিয়েবল। নাও আমি যদি আমার আলোচনার লাস্টে যাই, যে এই যে টার্গেট আমরা অর্জন করতে চাই, একটা গণতান্ত্রিক সিস্টেম, একটা নাগরিক অধিকারের স্পেস, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, আমাদের আধিপত্য থাকবে না, তো এই জায়গাটাতে আমরা কিভাবে অ্যাচিভ করব? আজকের সময়, আজকে জুলাইয়ের পরে আমরা যে জায়গায় আসছি, সেই জায়গা থেকে আমরা কিভাবে যাব? তো আমি প্রথমে যেটা বলবো যে আমাদের প্রথম কাজ হলো যে জুলাইকে আমাদের সেন্টারে রাখতে হবে। কেন? তার কারণ হলো আমাদের এখানে একটা ফ্যাসিজম ছিল, আমাদের এখানে একটা আঞ্চলিক আধিপত্যবাদ ছিল, এবং তার বিপক্ষে সংগ্রাম করে আমরা একটা নিউ বিগিনিং করছি। এবং এই সংগ্রামে যারা পার্টিসিপেট করছে, এই জেনারেশনের বয়স হচ্ছে আপনার 15 থেকে 30, এরা এই দেশে আরও 30-40 বছর থাকবে। তো আমরা যদি জুলাইকে আমাদের আগামী দিনের সেন্টারে রাখতে পারি,
তাহলে এই রিকনস্ট্রাকশনটা, আমাদের রাষ্ট্রের রিকনস্ট্রাকশনটা খুব পারফেক্টলি সামনের দিকে আগাবে। কারণ আমরা কেমিস্ট্রিতে যখন কেমিক্যাল রিয়াকশন হয় আমরা বলি যে এটা দুইভাবে হয়, একটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন আর একটা ইররিভার্সিবল রিয়াকশন। তো ইররিভার্সিবল রিয়াকশন মানে হলো যে রিয়াক্ট্যান্ট যখন প্রোডাক্ট হবে ইট উইল নেভার কাম ব্যাক। তো জুলাইকে আমাদেরকে এমন একটা ইররিভার্সিবল জায়গায় রাখতে হবে যে আমরা যেন আর কখনোই জুলাইয়ের পিছনে ফেরত না যাই। তো ইররিভার্সিবল আমরা কিভাবে রাখবো? আমাদের প্রথমে জুলাইয়ের একটা ঘোষণাপত্র লাগবে এবং এই ঘোষণাপত্র আমাদের কনস্টিটিউশনের পার্ট হইতে হবে, ফর্মালি অথবা ইনফর্মালি। আপনি ধরেন কনস্টিটিউশনের লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে নেবেন কিনা, প্রিঅ্যাম্বলের মধ্যে নেবেন কিনা, সেটা নিয়ে আলোচনা হতে পারে, এক্সকিউজ মি, কিন্তু জুলাইয়ের একটা ঘোষণাপত্র লাগবে এবং এই ঘোষণাপত্র খুব স্পষ্টভাবে আমাদের রাজনীতিকে অতীত থেকে ভবিষ্যৎ এটাকে আলাদা করে দিবে, যে সামনের দিনে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগাবো। তো এটা নন নেগোশিয়েবল। আজকে এটা দুঃখজনক যে কিছু কিছু রাজনৈতিক দল ওনারা জুলাইয়ের ঘোষণাপত্রের ক্রিটিক্যাল ইম্পর্টেন্স বুঝতেছেন না। ওনারা মনে করতেছেন যে আমি আমার কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক যেটা আছে এটাকে যত লেস ইন্টারাপ্ট করে সামনে যেতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ফিলসফি ভুল। আমাদের জুলাইয়ের ঘোষণাপত্রের মধ্য দিয়া 72 কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্কে কোশ্চেন করে সামনে যেতে হবে, কারণ এই ফ্রেমওয়ার্কের মধ্য দিয়া ফ্যাসিজম তৈরি হয়েছে। যদি আমরা এখানে একটা বড় ধরনের ইন্টারাপশন না করতে পারি তাহলে জুলাইয়ের পিছনে আবার ফেরত যাওয়ার রাস্তাটা স্মুথ হবে। তো এটা আমাদের জন্য নন নেগোশিয়েবল হওয়া উচিত আগামী দিনে। সেকেন্ড হলো, আমরা সংবিধানের যে পরিবর্তন চাই রাষ্ট্রের স্ট্রাকচারের ক্ষেত্রে, এই পরিবর্তনগুলো জুলাইয়ের সনদের মধ্যে দিয়ে হইতে হবে। এই জায়গাটাতে আমাদের একটা ভালো ডেভেলপমেন্ট হয়েছে যে ঐক্যমত্য কমিশন আলোচনা হইতেছে। এই আলোচনার মধ্যে আমরা দেখলাম 70 অনুচ্ছেদ নিয়ে আমরা এক ধরনের পারস্পরিক কনসেনসাসে আসছি। প্রধান বিচারপতির নিয়োগ নিয়ে আমরা আসছি। তত্ত্বাবধায়ক সরকার থাকবে, এটার ব্যাপারে এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, কে হবে, এটা নিয়ে আলাপ আলোচনা হইতেছে। আমরা আশা করতেছি যে এখানেও এক ধরনের একটা এগ্রিমেন্ট হবে। বিচার বিভাগের সেপারেশন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিচার বিভাগের টোটাল সচিবালয় আলাদা হবে এবং এটা নির্বাহী বিভাগের মধ্যে থাকবে না। এখানে ফান্ডামেন্টাল ফিলসফি হলো যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ, আইন বিভাগ, এই যে তিনটা রাষ্ট্রের যে তিনটা অর্গান, এই তিনটা অর্গান একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্টেড থাকবে এবং একজন আরেকজনকে ব্যালেন্স করবে। আমার নির্বাহী বিভাগের ক্ষমতা কমায় দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগের কাছে জবাবদিহি করে, আবার কোথাও এসে বিচার বিভাগ যেন নির্বাহী বিভাগের কাছে জবাবদিহি করে। সংসদ যেন কিছু কিছু জায়গায় সরকারকে নিয়ে জবাবদিহি করতে পারে, আবার সংসদকে যেন নির্বাহী বিভাগ কিছু কিছু জায়গায় ব্যালেন্স করতে পারে, অথবা বিচার বিভাগ ব্যালেন্স করতে পারে। এই একজন আরেকজনকে যদি ব্যালেন্স করে, এর মধ্য দিয়ে একটা ভারসাম্য তৈরি হবে। এই ভারসাম্যর মধ্য দিয়ে রাষ্ট্র সঠিকভাবে চলবে। তো এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা যদি বিচার বিভাগকে আলাদা করে দিই তাহলে এই কাজটা ভালোভাবে হবে। এখনকার সিস্টেমে প্রবলেম কি? প্রবলেম হলো যে যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছে সংসদে ব্রুট মেজরিটি, ধরেন আপনি 2/3 মেজরিটি নিয়ে আসলেন, তাহলে আপনি প্রধানমন্ত্রী, তাহলে আপনি সংসদেরও নেতা, আপনি নির্বাহী বিভাগেরও প্রধান, আপনি প্রধান বিচারপতি নিয়োগ দেন, আবার প্রধান বিচারপতিকে চাইলে হচ্ছে আপনি স্যাক করতে পারেন। হাসিনা তো প্রধান বিচারপতিকে এয়ারপোর্ট থেকে বিদেশ পাঠিয়ে দিয়েছে, ওখানে কোনো রুল ছিল না, কিন্তু অ্যাকর্ডিং টু রুল আপনি চাইলে সংসদে তারা স্যাক করতে পারেন। তাহলে সকল ক্ষমতা যদি নির্বাহী বিভাগের একজনের হাতে থাকে তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স ঠিকঠাক মতো কাজ করে না। আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং হলো এই ব্যালেন্সের জন্য যতটুকু কাজ এখন পর্যন্ত হয়েছে সেখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে। এই কাজটা হলো আমাদের সংসদের একটা উচ্চকক্ষ দরকার, এবং উচ্চকক্ষটা আমাদেরকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন নিম্নকক্ষের যে কম্পোজিশন এবং উচ্চকক্ষের যে কম্পোজিশন এটা যেন আলাদা হয়। এবং উচ্চকক্ষের হাতে তখন আমরা কিছু সিলেক্টিভ ক্ষমতা দিব। কারণ আপনি ক্ষমতা দিবেন যে প্রধান বিচারপতির নিয়োগ, এটা আপনি উচ্চকক্ষে দিবেন, প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ এখানে উচ্চকক্ষে দিবেন। এবং উচ্চকক্ষের কম্পোজিশন যদি এরকম হয় যে সরকার এবং বিরোধী দল কাছাকাছি থাকে এবং তাদের একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে হয়, তখন নির্বাহী বিভাগের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী এককভাবে এই ক্ষমতা প্র্যাকটিস করতে পারবে না। এটা হচ্ছে ফিলসফি। এই ফিলসফি আমরা কিভাবে কম্পোজিশন আলাদা করবো? আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আপনি কমপ্লিটলি আলাদা নির্বাচন দিয়ে দিবেন এবং তখন জনগণ মনে করবে যে আমি নিম্নকক্ষে একজনকে মেজরিটি দিব, উচ্চকক্ষে আরেকজনকে মেজরিটি দিব, যাতে চেক অ্যান্ড ব্যালেন্স হয়। প্রথমত আমাদের জনগণ এটা বুঝবে না, একটু সময় লাগবে, একটা দুটা নির্বাচন গেলে তারা এই প্র্যাকটিস করাটা তাদের সাইকোলজিতে চলে আসবে যে দুই জায়গায় আমি এক দলকে ভোট দিব না, দিলে পরে আমার সিভিল লিবার্টি থাকবে না, এই পলিটিক্যাল এডুকেশন আমাদের লাগবে। তো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হইলো আমরা যদি উচ্চকক্ষে পিআরে যাই, যদি পিআর ইলেকশনে যাই, তো পিআরে কি হবে?
যে আপনি হয়তো নিম্নকক্ষে 200 আসন পাইছেন, কিন্তু উচ্চকক্ষে ভোটের পার্সেন্টেজে দেখা যাবে যে হয়তো 2% ভোট বেশি পাইছেন। তাহলে উচ্চকক্ষে সরকারি দল এবং বিরোধী দলের পার্সেন্টেজ মোটামুটি কাছাকাছি থাকবে। যেমন 2001-এর নির্বাচনে আপনার বিএনপি হচ্ছে 2/3 মেজরিটি পাইছে, কিন্তু ভোটের পার্সেন্টেজে কিন্তু খুব বেশি, আমাদের 5% ভোটও তারা বেশি পায় নাই। তাহলে আমরা উচ্চকক্ষে যদি পিআরে যাইতে পারি, তাইলে পরে উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নকক্ষ থেকে কমপ্লিটলি আলাদা হবে, এবং আলাদা হয়ে কিছু ক্ষমতা যদি আমরা উচ্চকক্ষে দেই, তাহলে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে, এবং সরকার এবং বিরোধী দল পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়া কতগুলো বড় বড় ভাইটাল ডিসিশন নিতে বাধ্য হবে। তো আমি গতকালকে না পরশু দেখলাম যে উচ্চকক্ষের ব্যাপারে ঐক্যমত না হওয়ার কারণে তারা এখন উচ্চকক্ষই বাদ দিয়া ফেলতে চাইতেছে। এইটা জাতির জন্য একটা ডিজাস্টার হবে। আমরা যদি এই সংলাপের পিরিয়ডে উচ্চকক্ষে নিম্নকক্ষের ব্রুট মেজরিটিকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে আনতে না পারি, তাহলে আমরা যেই পরিবর্তন চাইতেছি, স্ট্রাকচারাল যে পরিবর্তন চাইতেছি, এই পরিবর্তনটা হবে না। আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব তারা যেন উচ্চকক্ষের এই ফিলসফিটা চিন্তা করেন, যে এই চেক অ্যান্ড ব্যালেন্সটা আমাদের নেক্সট ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। থার্ড, এখানে আমাদের যেটা প্রয়োজন, যে এই প্রসেস আমরা আলোচনা করতেছি কোন প্রসেসের মধ্যে দিয়ে আমরা জুলাইয়ের টার্গেট অ্যাচিভ করতে পারবো। দলীয় রাজনীতির মধ্যে দলের যে ইন্টারনাল স্ট্যান্ডার্ড, সেইখানে অভ্যন্তরীণ গণতন্ত্র এটাকে স্ট্যাবলিশ করা। দেখেন, দলকে আমাদের, আমি একটা দল সাপোর্ট করি, ভোট দেই, আপনি একটা দল সাপোর্ট করেন, এইভাবে দেখলে হবে না। দলকে দেখতে হবে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসাবে। আমি টোটাল রাজনীতি ভালো করতে চাই, তাহলে আমার যেমন সংবিধান ভালো হইতে হবে, ইলেকশন কমিশন ভালো হইতে হবে, তত্ত্বাবধায়ক সরকার ভালো হইতে হবে, ঠিক একইভাবে পলিটিক্যাল পার্টিসগুলো ইনস্টিটিউশন হিসাবে ভালো হইতে হবে। যদি ইনস্টিটিউশন হিসাবে দলের মধ্যে রিফরমেশন না হয়, তাহলে আমাদের রাজনীতির গুণগত উত্তরণ হবে না। তো এইখানে আমাদের নির্বাচন কমিশনের কাজ করতে হবে, যাতে দলের সকল জায়গায় কাউন্সিল হয়, সকল জায়গায় দলের নেতৃবৃন্দ ওপেন ভোটে, তাদের পার্টির মধ্যে ওপেন ভোটে যেন তারা নির্বাচিত হয়, এবং দলের যে আয় এবং ব্যয়, এইটার জন্য বাৎসরিক অডিট হয়, যাতে করে দলের মধ্যে ইনফর্মাল ইকোনমি কইমা ফর্মাল ইকোনমি বাড়ে, যেটাকে আমরা অবজার্ভ করতে পারবো, অডিট করতে পারবো, দেখতে পারবো। এই দলের আভ্যন্তরীণ সংস্কারকে আমাদের একটা জাতীয় কাজ হিসাবে নিতে হইব। এটা কোনো একটা স্পেসিফিক দলের প্রতি আঙ্গুল তোলা না, যে ভাই তোমার কাউন্সিল কেন হয় না, বরং এটাকে আমাদেরকে একটা এজেন্ডা হিসাবে নিতে হবে, যে রাজনৈতিক দলগুলোকে যদি ইনস্টিটিউশন হিসাবে আমি বেটার না করতে পারি, তাইলে পরে আমার রাজনীতি এবং দেশ সামনের দিকে আগাবে না। ইনস্টিটিউশনের এই জায়গাটাতে আমাদের আরেকটা জিনিস চিন্তা করতে হবে, যে আমাদের গণতন্ত্র এস্টাবলিশ না, কারণ নানান জায়গায় আমাদের ইনস্টিটিউশন দুর্বল। তো সেন্ট্রালি রাষ্ট্রের একটা সংস্কার হবে, ওই জায়গায় আমরা যাব, কিন্তু আমাদের প্রত্যেককে রেসপন্সিবিলিটি নিয়ে চিন্তা করতে হবে যে আমার যেখানে যে ইনস্টিটিউশন, আমি সেটাকে ফাংশন করতেছি কিনা। যেমন ধরেন, আপনি এই ইউনিভার্সিটিতে আসেন, এখানে ভাইস চ্যান্সেলর স্যার আছেন, সিনিয়র টিচাররা আছেন, ছাত্ররা আছে, পলিটিক্যাল লিডাররা হয়তো আছে। তো আমরা যদি চিন্তা করি, ওকে, আমি এই বিশ্ববিদ্যালয়কে যেন প্রপারলি ফাংশন করে, আমি এখানে একটা ইনস্টিটিউশনালিজম গড়ে তুলব, এইখানে যেন একটা প্রপার প্রসেস থাকে। এইভাবে প্রত্যেক পেশাজীবী গ্রুপ তার নিজের জায়গায় যদি চিন্তা করে যে আমি এটাকে ফাংশন করব, তাইলে কিন্তু সে রাজনৈতিক দলকে জবাবদিহি করাইতে পারবে, তাইলে সে রাষ্ট্রকে জবাবদিহি করাইতে পারবে। আমাদের যেটা প্রবলেম হয়, যে আমরা নিজেদের অনেক সময় ব্যক্তিগত দলীয় স্বার্থে, অনেক সময় গ্রুপের স্বার্থে এক ধরনের রাজনীতির মধ্যে চলে যাই, এবং তখন ওই রাজনীতির লাইনের বিয়ন্ডে যাইয়া আমরা ইনস্টিটিউশন বিল্ড আপ করতে পারি না। যেমন ধরেন, শিক্ষকরা যখন সাদা দল নীল দলে ভাগ হয়ে যায়, তখন বিশ্ববিদ্যালয়ের স্বার্থের চাইতে দলের স্বার্থ তার বড় হয়ে ওঠে। ছাত্ররা, তোমরা যখন পলিটিক্যাল পার্টিসে ভাগ হয়ে যাও, তখন তুমি চিন্তা করো না যে আমি আমার জগন্নাথের একটা বেস্ট ইউনিভার্সিটি বানাবো, তখন তুমি দলের স্বার্থের পিছনে চলে যাও। তো এই জায়গাটা আমাদেরকে বাদ দিতে হবে, এবং একটা প্রপার ইনস্টিটিউশন হিসাবে আমাদের প্রত্যেক জায়গাটাকে বিল্ড করতে হবে। দ্য লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো, সেটা হলো যে এই সকল সংস্কারের পরেও আমাদের একটা বড় সংস্কার লাগবে, সেটা হলো ভোটিং প্যাটার্নের পরিবর্তন। যে আমাদের দেশের মানুষ হিস্টোরিক্যালি মার্কা দেখা ভোট দিত, যে খুব বড় নেতা তারে দেখতে যাইতেছে, এটা দেখা ভোট দিত, কে কতক্ষণ আর একটা দলের গালাগালি করতে পারে, এটা দেখা ভোট দিত। আমাদের এইখান থেকে বের হয়ে আইসা এই আলোচনাটাকে পলিসি লেভেলে নিতে হবে, যে একটা রাজনৈতিক দল তার নেতারা কতখানি কম্পিটেন্ট, এটা দেখতে হবে। তারা যে ভিশন দেখাইতেছে জাতিরে, এই ভিশনটা সে ঠিক মতো দেখাইতে পারতেছে কিনা, এই জায়গায় চোখ দিতে হবে।
তার কথার সাবস্টেন্স এবং মেটেরিয়ালে চোখ দিতে হবে, এটাকে অ্যাসেস করতে হবে। অ্যাসেস করার পরে আমাকে ডিসিশন নিতে হবে আমি কোন দলে ভোট দেব। এইটা যদি তরুণ প্রজন্ম সামনের দিনে করতে পারে, যে নির্বাচন আসতেছে, আমি তোমাদেরকে যারা এখানে ছাত্র আছো তোমাদেরকে স্ট্রংলি অনুরোধ করব, প্রথমে মাথা থেকে সকল দলের প্রতি এলিজেন্স এবং লয়্যালটি বাদ দিয়ে দিবা। এভরিথিং নাই, তুমি কোনো রাজনৈতিক দলের সমর্থন করো না। নাও কেয়ারফুলি লিসেন টু দেম, তারা কি বলে, তার এজেন্ডা কি, তার ভিশন কি, সে কি করতে চায়, সেটা করার জন্য কম্পিটেন্ট কিনা, সে কোয়ালিফাইড কিনা। এইটা অ্যাসেস করার পরে যে রাজনৈতিক দল তোমার স্কোরিংয়ে সবচাইতে বেটার হবে তারে ভোট দিবা। আমরা যদি এইভাবে আমাদের জাতীয় লেভেলের ভোটিং প্যাটার্ন চেঞ্জ করতে পারি, আর যদি একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন থাকে, তাহলে কয়েকটা নির্বাচন যদি আমরা যাইতে দেই, তাহলে দেখবা রাজনৈতিক দলগুলো চাপে পড়বে ভালো লোকদেরকে তাদের নেতৃত্বে আনার জন্য। রাজনৈতিক দলগুলো চাপে পড়বে কথা বলার আগে তিনবার চিন্তা করার জন্য, যে আমি যদি এখন উল্টাপাল্টা কথা বলি তাহলে আমার জনপ্রিয়তা কমে যাবে। তো এইটা কনজিউমার লেভেলে, একেবারে এন্ড লেভেলে আমাদের এটা করার সুযোগ আছে, যদি আমরা এই পার্টি লাইন থেকে সরে আসি এবং আমাদের জাজমেন্ট ইউজ করি। ভোটাররা যদি সুইং ভোটার হয় এবং রাজনৈতিক দলের নেতারা যদি বাকওয়াজি করে, উল্টাপাল্টা কথা বলে, এইটাতে যদি তাদের ভোট কমে যায়, তাইলে এই রাজনীতির মধ্যে একটা প্রচণ্ড বড় ধরনের রিফরমেশন হবে। তো এই ভোটিং প্যাটার্নটা পরিবর্তন করা আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব। আমরা যদি কনজিউমার লেভেলে, সাধারণ জনগণের লেভেলে এই ভোটিং প্যাটার্নটা চেঞ্জ করতে পারি, আর যদি ফ্রি এবং ফেয়ার ইলেকশনটাকে নিশ্চিত করতে পারি, তাহলে গণতন্ত্রকে চলতে দিলে আমরা দেখব যে 2-3টা ইলেকশনের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক সিস্টেমের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। বাংলাদেশ আজকে খুব একটা ক্রুশিয়াল জায়গায় আছে, আমাদের একটা পপুলেশন ডিভিডেন্ট আছে, আমাদের ইয়াং জেনারেশন 30-40%, তাই না? এটা যে কোনো জাতি যখন এই জায়গায় থাকে তখন তার অর্থনৈতিক ডেভেলপমেন্টের দিকে যাওয়া সহজ হয়। তো এই ইয়াং জেনারেশনকে যদি এখন একটা কনস্ট্রাকটিভ ভালো রাজনৈতিক দল এবং গ্রুপ অফ লিডার প্রপারলি লিড দিতে পারে, তাইলে 1-2 ডেকেডের মধ্যে আমরা এখন যে অবস্থানে আছি তার চাইতে 5 গুণ 10 গুণ বেটার ডেভেলপমেন্ট আমাদের সম্ভব। এই মুভমেন্ট কিন্তু আমাদের থাকবে না। আজকে থেকে 25-30 বছর পরে কিন্তু আমরাই আলোচনা করবো যে আমাদের এখন ওল্ড পিপল বেশি, আমাদের রাষ্ট্রের সোশ্যাল সার্ভিসে খরচ বেশি হইতেছে, আমাদের ট্যাক্স কমে যাইতেছে, লেবার ফোর্স কমে গেছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যদি আমরা এখন ম্যাসিভলি করতে চাই সেটা পারবো না। 20 ইয়ার্স 30 ইয়ার্স পরে কিন্তু এই প্রবলেমে আমরা নিজেরাই পড়বো। সো দিস ইজ দ্য হাই টাইম। আমাদের এই হাই টাইমের 10-15 বছর তো শেখ হাসিনা নিয়ে গেছে। তো দিস ইজ দ্য হাই টাইম যে আমরা একটা ডিফাইনিং মোমেন্টে আছি। এই সময়ে যদি আমরা সত্যিকার অর্থে কিছুটা সংস্কার করার মধ্য দিয়া, ভোটিং প্যাটার্ন পরিবর্তনের মধ্য দিয়া একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ায় যাইতে পারি এবং জাতিতে কিছু ভালো পলিটিক্যাল লিডারশিপ আসে যারা ভিশনারি, যারা সামনে দেখবে, তাহলে আগামী 2 ডেকেডের মধ্যে আমরা বাংলাদেশকে ইনশাল্লাহ পরিবর্তন করে দিতে পারবো। এটাই আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা, এটার প্রতি আমাদের ফোকাস থাকতে হবে। এই ছোটোখাটো যে ডিস্ট্রাকশন, বিভিন্ন ইমোশনাল জিনিসপত্র আসে, এগুলোর মধ্যে খুব বেশি ইনভেস্টেড হওয়া যাবে না। আমাদের যেই টার্গেট এবং যে ট্রাজেক্টরি, সেই জায়গায় আমাদেরকে খুবই স্পেসিফিকলি সামনের দিকে আগাইতে হবে। আমাদের নির্বাচন দরকার, তত্ত্বাবধায়ক সরকার দরকার, আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম দরকার, আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র দরকার, আমাদের জুলাইয়ের সনদ দরকার, এবং নির্বাচনে আমাদের ভোটিং প্যাটার্ন চেঞ্জ করা দরকার। এবং ইনস্টিটিউশনে যখন আমরা কাজ করব তখন দল মত এটার উপরে উঠা আমি কিভাবে আমার শিক্ষা প্রতিষ্ঠানকে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে পারি, এই প্রফেশনালিজমের জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। এটা যদি আমরা জাতিগতভাবে করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা একটা ডেভেলপমেন্টে যাব, অ্যান্ড দ্যাট উইল বি দ্য ট্রিবিউট। আমাদের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা জুলাইয়ের রাস্তায় দাঁড়ায় কষ্ট করছে, তাদের প্রতি এইটা হবে আমাদের সবচেয়ে বড় পে ব্যাক, সবচেয়ে বড় কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই কাজ করার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।